আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটি এর অল অক্সিলারি ভার্বের আলোচনায় আমরা এক এক করে 11টি পাঠ শেষ করেছি। আমরা পৃথিবীর সকল V1 যে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে হয় তার দুর্দান্ত নিয়ম এই অল অক্সিলারি ভার্বের পদ্ধতি অনুসারে দেখব। আর এই পাঠগুলো আমি সুন্দর করে এক এক করে বুঝাইছি। এখানে অনন্য জ্ঞান রয়েছে, আপনারা এই পাঠগুলো দেখতে পারুন এবং গ্রামারের ক্ষেত্রে অনন্য জ্ঞান আহরণ করতে পারবেন এই পাঠগুলো দেখে। এবং এই গ্রামারের অনন্য জ্ঞান আহরণ করুন, তাহলে আপনার গ্রামার সম্পর্কে আর সমস্যা হবে না। আপনি এই অনন্য জ্ঞান আহরণ করুন, তাহলে আপনি দেখতে পারবেন কিভাবে গ্রামারের ভার্ব ব্যবহার করতে হয় সেই সম্পর্কে দুর্দান্ত নিয়ম জানবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পার্ট 12 দেখব পৃথিবীর সকল V1ই একটি পরিপূর্ণ ইম্পারেটিভ সেন্টেন্স। এইটা কিভাবে তার দুর্দান্ত নিয়ম এবং এখানে অসাধারণ কিছু তথ্য জানবেন। আমরা এই অক্সিলারি ভার্বের আওতায় এই কনজুগেশন ভার্বের সামান্য নমুনা দেখাবো, কারণ আপনাকে অক্সিলারি ভার্বের ব্যবহার করার ক্ষেত্রে এর কোনো ভূমিকা আছে কিনা সেটা আমরা লক্ষ্য করব। তাহলে সুন্দর করে দেখুন। আজকের পার্ট 12 আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় থাকবে পৃথিবীতে যত V1 আছে, সবসময় মনে রাখবেন পৃথিবীতে যত V1 আছে প্রত্যেকটা একটি পরিপূর্ণ ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আমি এই ইম্পারেটিভ সেন্টেন্সের 4টে মৌলিক গঠনের কৌশল আমি এখানে দেখাইছি এবং প্রতিটা বাক্যটা আমি সুন্দর করে বোঝাচ্ছি, দেখুন। তাহলে প্রথমটা দেখুন, আদেশমূলক বাক্য গঠনের সবসময় পৃথিবীর যত V1 হবে প্রত্যেকটা হলো আদেশমূলক বাক্য হবে এবং ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এখানে লক্ষ্য করুন, রাইট লিখো, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে রিড পড়ো, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। সে বলো, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এই পৃথিবীর যত V1 আছে প্রত্যেকটাই ইম্পারেটিভ সেন্টেন্স আবার V1। তার মানে এই যে আপনাকে যদি বলা হয়, খেয়াল করুন, এই যে আমি যে সি কথাটা লিখছি, তার মানে এই সিটা 100% V1। আর আমরা জানি পৃথিবীতে যত V1 ভার্ব আছে প্রতিটা V1 ভার্ব আছে পরিপূর্ণ একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এইটা ইম্পারেটিভ সেন্টেন্স হলো কিভাবে? একটা ওয়ার্ডও সেন্টেন্স হয় না, কিন্তু কেন হলো? এইটা মূল কারণ আছে, প্রতিটা V1 ভার্বের আগে 100% একটা ইউ উজ্জ থাকে। তাহলে একটা বাক্যের ভিতর সাবজেক্ট এবং ভার্ব থাকলে এই দুইটা মিলেই মূলত একটা সেন্টেন্স গঠন হয়। এইটা হলো একটা সেন্টেন্সের একদম ক্ষুদ্রতম অংশ। তাহলে 100% সি মানে দেখো, এখন কে দেখবে? বলা হচ্ছে তুমি দেখো, তাহলে এর ভিতর 100% একটা ইউ উজ্জ আছে। এই দুইটা মিলেই মূলত উজ্জভাবেই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার বুঝেছেন। আর গুরুত্বপূর্ণ কথা, পৃথিবীতে যত V1 আছে প্রত্যেকটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এটা হলো প্রেজেন্ট ফর্ম। তাহলে আপনারা এটা ক্লিয়ার। এইবার ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় রুলস দেখুন, নিষেধাজ্ঞামূলক বাক্য গঠনের নিয়ম হলো শব্দের শুরুতে আপনি সবসময় ডন্ট নিয়ে আসবেন এবং এরপরে একটা কি বলবে? V1 বলবে। আর এই ডনটাই মূলত হলো অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম। আপনি কখনো এই ডু নট এইভাবে আলাদা করে লিখতে পারবেন না। এইটাকে আপনাকে সংক্ষিপ্ত এই কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে, মানে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। তাহলে আপনারা ক্লিয়ার বুঝলেন যে ইম্পারেটিভ সেন্টেন্সের আগে যে অক্সিলারি ভার্ব বলবে এটা 100% কন্ট্রাক্টেড ফর্ম, মানে সংক্ষিপ্ত রূপ বসাতে হবে। কার? এই অক্সিলারি ভার্বের ডু নটের সংক্ষিপ্ত ডন। আর এখানে আরেকটা মজার কথা, এখানে আপনি ডাজ নট কেন দেবেন না? এখানে ডু নট কেন হয় সেই কথা বলতে পারবেন? এখানে ডাজ নট কেন আপনি দিবেন না? যদি পারেন দয়া করে একটু কমেন্টে জানান কেন এই ডাজ নট না হয়ে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সে ডু নট বসাতে হয়। এটা যদি আপনি বলতে পারেন, আপনার জন্য অগ্রিম শুভবাদ এবং পুষ্পবাদ জানাই। তাহলে এই উদাহরণটা লক্ষ্য করুন, ডন্ট রাইট মানে কি? লিখো না। তাহলে এই শব্দের শুরুতে ডন্ট কথাটা আসলো এবং এরপরে V1 আছে, তাহলে এইটা 100% হলো আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে লিখো না, ডন্ট রাইট। পরেরটা দেখুন, প্রার্থনামূলক বাক্য গঠনের শব্দের শুরুতে আপনি কি নিয়ে আসবেন? প্লিজ নিয়ে আসবেন অথবা কাইন্ডলি, এই দুইটা শব্দ আর এরপরে V1 বলবে। মূল কথা হলো পৃথিবীতে যত V1 আছে প্রত্যেকটা V1 হলো পরিপূর্ণ একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি সুন্দর করে বুঝাইছি। তাহলে প্রার্থনামূলক বাক্যে আপনি শব্দের শুরুতে প্লিজ নিয়ে আসবেন অথবা কাইন্ডলি আসবেন। দেখুন, প্লিজ রাইট, দয়া করে লিখুন, তাহলে এটা 100% ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা হচ্ছে অনুমতিমূলক বাক্য গঠনের শব্দের শুরুতে আপনি সব সময় কে নিয়ে আসবেন? ইম্পারেটিভ সেন্টেন্সের শব্দের শুরুতে আপনি লেট নিয়ে আসবেন, এরপরে আসবে একটা অবজেক্ট আর এরপরে আসবে কি? V1। তাহলে দেখুন, লেট মি রাইট, তার মানে এই লেটের পরে অবজেক্ট, আই এর অবজেক্ট কি হয়? মি হয়, এরপরে V1 আসছে। তাহলে হচ্ছে লেট অবজেক্ট প্লাস V1 মানে হচ্ছে লেট মি রাইট, আমাকে লিখতে দাও। তাহলে এটা হলো আপনার ইম্পারেটিভ সেন্টেন্স এর অনুমতি প্রার্থনামূলক বাক্য। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্স এর আরো কিছু কৌশল আছে, সেই কৌশল সম্পর্কে ইম্পারেটিভ সেন্টেন্সে আমি দুর্দান্ত নিয়ম দেখাবো। দ্রুতই ভিডিও আসছে, দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন এবং আপনি অনন্য জ্ঞান আহরণ করুন, সেই প্রত্যাশা রাখি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইম্পারেটিভ সেন্টেন্সের আর ভার্বের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বলছি, ভালোভাবে খেয়াল করুন। এখানে দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্স V1, তার মানে পৃথিবীতে যত V1 আছে প্রত্যেকটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর আমি এটা এখানে সুন্দর করে বুঝিয়েছি।
আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো সেমি ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে পৃথিবীতে যত V2 এবং V3 আছে সেগুলো মূলত ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তবে এটা হবে সেমি ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে পুরোপুরি সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন নো নিউ মানে কি জেনেছিল, আর এখানে নন জানলো, কে জানলো, সে জানলো। তাহলে এখানে সরাসরি নির্দেশ না দিয়ে একটু রূপক অর্থে ব্যবহার হয়, এই জন্য মূলত এটা সেমি ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে আপনারা মনে রাখবেন। এইবার খেয়াল করুন, এখানে স্ট্রং ভার্ব বলা হয়েছে। স্ট্রং ভার্ব মানে যে ভার্বের মাঝের ভাওয়েল শুধু পরিবর্তন হবে, মাঝের ভাওয়েল পরিবর্তন হবে, তখন এটা হবে স্ট্রং ভার্ব। দেখুন এখানে ভাওয়েল পরিবর্তন হয় না, কিন্তু অতিরিক্ত এন আসছে। কিন্তু এই যে কোনো এক ভাবে যে মাঝের ভাওয়েল পরিবর্তন হবে, একটা হোক দুইটা হোক, যে কোনো ভাবে ভাওয়েল পরিবর্তন হওয়ার সাথে সাথে সেটা হয়ে যাবে কি স্ট্রং ভার্ব। এইটা মনে রাখবেন। আর এই দেখুন এখানে প্রত্যেকটার ভিতরে ও আছে, আর এই প্রত্যেকটার ভিতরে ও ওর জায়গায় কি হলো, ইউ হলো, আর এখানে যা আছে ও প্রত্যেকটার ভিতরে আছে, কিন্তু শেষে একটা এন যুক্ত হলো। এটা কিভাবে হলো, আমি এই স্ট্রং ভার্ব এবং অক্সিলারি ভার্ব কনজুগেশন অফ ভার্বের পার্টে, তার মানে হচ্ছে অল গ্রামার ইউনিভার্সিটি এর কনজুগেশন অফ ভার্বের আওতায় আপনারা এই ভার্বগুলো খুব সহজভাবে চিনবেন, এবং দেখা মাত্র আপনি বুঝতে পারবেন যে এইটাই মূলত এই স্ট্রং ভার্ব, এইটা উইক ভার্ব, এবং এই ভার্বের রূপটা আসলে এইভাবে হবে, এইভাবে হবে। এটা দেখা মাত্র আপনি বের করতে পারবেন। সেই কৌশলে দ্রুতই ভিডিও আসতেছে। তাহলে উইক ভার্বের মূল কথা হচ্ছে একটা ভার্ব থাকবে, এই ভার্বের শেষে সাধারণত ইডি যুক্ত করলেই এই ভার্বের V2 এবং V3 হয়ে যায়। এইটা এই জন্য আহামারি কিছু না, এই জন্য এটাকে বলা হয়েছে মূলত উইক ভার্ব, মানে খুব দুর্বল। এর শেষে ইডি অথবা ডি বসালে এই ভার্বটা হয়ে যায় V2 এবং V3। আর আরেকটা মজার ব্যাপার দেখুন, কোনো ভার্বে যদি ডাবল এল থাকে তাহলে এই ডাবল এল থেকে একটা এল বাদ যাবে আর শেষে একটা টি আসবে। তাহলে দেখুন ফিল হয়ে গেল ফেল্ট ফেল্ট। এইরকম আমি বেশ কিছু দিচ্ছি, দেখুন কিপ কেপ্ট কেপ্ট। তাহলে দেখুন এখানে আছে নীল এবং নেল্ট হয়ে গেল নেল্ট হয়ে গেল। তার মানে ডাবল ই আছে, একটা হয়ে গেল আর শেষে একটা টি বসলো। এইভাবে বুঝবেন। আর এখানে আরো মজার ব্যাপার, এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে এই যে কোনো ভার্বের মধ্যে যদি ডাবল ই থাকে তাহলে একটা বার যায় এবং শেষে কি বসে, টি বসে। এই নিয়মগুলো আপনারা এই কনজুগেশন ভার্বের অনন্য নিয়ম সহ সব জানবেন, এবং দেখা মাত্র আপনি ভার্ব বিভিন্ন রূপ পরিবর্তন করতে পারবেন। আরেকটা দেওয়া আছে নিউট্রাল ভার্ব। এই নিউট্রাল মানে হলো এই V1 এবং V2 এবং V3 এর কোনো পরিবর্তন আর হয় না। দেখুন কাট কাট কাট, তারপরে বেড বেড বেড, এইরকম দ্রুত ভিডিও আসবে। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের পার্ট দেখুন, এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার বুঝলেন। আপনারা এরকম অনন্য জ্ঞান আহরণ করতেই থাকুন, এবং আপনি দেখবেন যে অসাধারণ জ্ঞান আপনার সমৃদ্ধ হচ্ছে। সেই প্রত্যাশা রাখি আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে এই পার্ট শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।